যে হচ্ছে রোডম্যাপ সেটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সেটা প্রস্তাবনা করবো এবং আমরা জিতেই অবশ্যই এটা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এটা বাস্তবায়ন করব। এবং এর পাশাপাশি আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের এখানে ফ্যাকাল্টিগুলো আছে, সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, আর্টস ফ্যাকাল্টি, মোকাররম ভবন, কার্জন, এই জায়গায় কোনো ক্যান্টিন নাই। শিক্ষার্থীরা এই যে ক্লাস করে, ক্লাসের পরে তাদের এই খাবার নিয়ে হলে যাইতে হয়, হলে দেখা যায় হচ্ছে অল্প জায়গা ক্যান্টিনগুলো যেগুলো আছে। তো আমরা এই ক্যান্টিন বিগত সময় শিক্ষার্থীদের এটা গণদাবি প্রত্যেকটা ফ্যাকাল্টিতে ক্যান্টিন হওয়া, কিন্তু এই ক্যান্টিনগুলো এখন পর্যন্ত হয় না। এটা কিন্তু চাইলে এটা 1 মাসের কাজ। তো আমাদের কাছে মনে হয়েছে বিগত সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তাদের দুর্বলতা, তাদের অযোগ্যতা এবং যারা নেতৃত্ব পর্যায়ে ছিল তাদেরও অযোগ্যতার কারণে এগুলো হয় না। আমরা নির্বাচিত হয়ে এসে ইনশাল্লাহ এটা 1 মাসের মধ্যে সম্ভব প্রত্যেকটা ফ্যাকাল্টিতে ক্যান্টিন এস্টাবলিশ করা এবং এই ক্যান্টিনে একই সাথে ভর্তুকি দেওয়া, এবং সেটা ইনশাল্লাহ আমরা করব। এর পাশাপাশি আমাদের প্রশাসনিক ভবনের কথা বলছিলাম, এখানে আজকে আমরা যদি দেখি বহির্বিশ্বে প্রত্যেকটা জায়গায় শিক্ষার্থীরা তার পড়াশোনার পাশাপাশি সবাই পার্ট টাইম জব করে। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমরা বলছি ডিজিটালাইজেশন করবো আমাদের রেজিস্টার বিল্ডিংকে, পাশাপাশি এই রেজিস্টার বিল্ডিংয়ে আমাদের শিক্ষার্থী যারা আছে, ভাই বোনরা আছে, তারা অনেকে টিউশন করায়, তাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য এই যে পার্ট টাইম জবের কাজ করা রেজিস্টার বিল্ডিংয়ে, এইটার কোঅপারেশনের কাজ সেটা নিয়েও আমাদের প্রস্তাবনা থাকবে। এবং আমরা আশা করছি এর মাধ্যমে শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয় উপকৃত হবে এবং তাদের এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি সেটা অনেক বেশি সমৃদ্ধ হবে। এর পাশাপাশি আমাদের লাইব্রেরির কথা, আজকে দেখেন আপনি বিশ্বের যে কোনো দেশে যান, আপনি তুরস্কে যান, এরদোয়ানের প্রেসিডেন্সিয়াল প্যালেস যেখানে আছে তার পাশে সবচেয়ে বড়, সেই সবচেয়ে যে জায়গায় ইনভেস্ট করেছে সেটা হচ্ছে লাইব্রেরি। পৃথিবীর সবচেয়ে থার্ড লার্জেস্ট লাইব্রেরি হচ্ছে এরদোয়ানের প্রেসিডেন্সিয়াল প্যালেসের পাশে যে লাইব্রেরিটা আছে, বিশাল লাইব্রেরি, 24 ঘন্টা খোলা থাকে এবং সেখানে সব ধরনের ফ্যাসিলিটি। কিন্তু আমাদের যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি দেখে আমরা, সেই লাইব্রেরি একটা জীর্ণ একটা লাইব্রেরি এবং এত সীমাবদ্ধতা। তো ভাই লাইব্রেরিটাকে যদি আমি এনরিচ না করি তাহলে ভাই এখান থেকে কীভাবে নলেজের উৎপাদন হবে? মানে আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলি, বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, কিন্তু এই লাইব্রেরিটাকে যদি আমরা এভাবে জীর্ণ অবস্থায় রেখে দিই তাহলে তো আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। এখান থেকে সাহিত্যিক, প্রাবন্ধিক, গবেষক, একাডেমিশিয়ান এগুলো তো তৈরি হবে না। তো সেই কারণে আমরা, এটা আমাদের কমিটমেন্ট, আমরা এই লাইব্রেরিটাকে ওয়ার্ল্ডের টপ ক্লাস একটা লাইব্রেরি বানানোর জন্য আমরা সর্বাত্মক প্রয়াস চালাবো এবং ইনশাল্লাহ আমরা এটা পারবো ইনশাল্লাহ। এর পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মসজিদটা অনেক ইতিহাসের সাথে জড়িত। এইটা একটা কালচারাল সেন্টার হওয়ার কথা। আমরা পৃথিবীর যদি অক্সফোর্ডে যান সেখানে ওখানকার মসজিদ একটা কালচারাল সেন্টার, এবং এই যে তার্কির কথা বললাম এখানে সবচেয়ে বড় বড় মসজিদগুলো একটা কালচারাল সেন্টার। সো এই মসজিদটাকে একটা কালচারাল হাব বানাতে হবে এবং এই মসজিদে নামাজও পড়তে যাবে, পাশাপাশি ওইখানে হচ্ছে একটা লাইব্রেরি থাকবে, ওইখানে হচ্ছে কমপ্লেক্স থাকবে, সব কিছুর একটা সমন্বয় হবে। তো সেটার জন্য আমরা ইতিমধ্যে কাজ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের যে 63 দফা সংস্কার প্রস্তাবনা ছিল সেখানেও এটা দাবি ছিল, আমরা বারবার বলছি এবং বিভিন্ন কর্তৃপক্ষের সাথেও আমরা আলাপ করেছি। অনেক কর্তৃপক্ষ তারা প্রস্তুত আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের মসজিদটা, তারা বহুতল মসজিদ এবং এটা একটা কালচার সেন্টার তারা করে দিবে। তো এটা আমরা জিতে আসার পরে ইনশাআল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদটাকে একটা কালচারাল সেন্টার বানাবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমাদের জগন্নাথ হল এবং অন্যান্য ধর্মাবলম্বী আমাদের যারা ভাই বোনরা আছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য হচ্ছে এটা, এই যে বললাম ইউনিটি ইন ডাইভার্সিটি। আমাদের যে সাংস্কৃতিক বৈচিত্র্য আছে, আমাদের যারা হচ্ছে উপজাতি ভাই বোনরা আছে, তাদের যে বৈশাখী, সংগ্রাম, বিজু, এই যে কর্মসূচি, এই সবগুলো আমরা একসাথে বাস্তবায়ন করা, এটা কিন্তু বাংলাদেশের ঐতিহ্য। এবং আমি ছোটোবেলা থেকে, আমার যেহেতু বাড়ি হলো খাগড়াছড়িতে, ছোটোবেলা থেকে এই যে এই পাহাড়িদের যে উৎসবগুলো আছে, বৈশাখী, সাংগ্রাই, বিজু, এগুলো করে করে আমরা বড় হয়েছি। আমরা একসাথে, এটা ছোটোবেলা থেকে, এখানে ফরহাদের বাড়িও রাঙ্গামাটিতে এবং আমরা অনেকে আছি, আমাদের এই যে বৈচিত্র্য দেখে আমরা বড় হয়েছি। এই যে আমাদের বাংলাদেশ সৌন্দর্য হচ্ছে এটা একটা সকল সম্প্রদায়ের মধ্যে একটা হারমোনিয়াস রিলেশনশিপ। তো এই যে হারমোনিয়াস রিলেশনশিপ, এটাকে ভাঙার জন্য বিভিন্ন পক্ষ বিগত সময় চেষ্টা করেছে। একটা হচ্ছে ওরা ভার্সেস আমরা, এভাবে ভার্সেস তৈরি করার চেষ্টা করছে, কিন্তু আমরা নির্বাচিত হয়ে আসার পরে ইনশাল্লাহ এই ভার্সেসের রাজনীতি বাংলাদেশে চলবে না। এখানে আমরা সবাই, আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই সহপাঠী এবং আমরা সবাই এক একজন ভাই বোন, কেউ বড় ভাই, কেউ ছোটো ভাই, কেউ বন্ধু, এরকম এই পরিচয়ে আমরা একসাথে আমাদের এই বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা একসাথে কাজ করে যাব এবং আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি, সেই সম্প্রীতিটাকে আমরা আরও অটুট রাখার জন্য আমরা একসাথে কাজ করব। এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের ছাত্রী বোনরা, নারী শিক্ষার্থীদের যেই সুরক্ষা, দেখেন বিশ্ববিদ্যালয় প্রশাসন কত অযোগ্য এবং অথর্ব বলতে আমি বাধ্য হচ্ছি। আজকে এই প্রতিষ্ঠানে 100 বছর পার হয়েছে, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের স্বাধীনতা 5 দশক পার হচ্ছে, কিন্তু মাত্র কেন 5টা হল থাকবে আমাদের ছাত্রী বোনদের জন্য? আমাদের ছাত্রদের আমরা অনেক ক্ষেত্রে অ্যাডাপ্ট করতে পারি, কিন্তু আমাদের ছাত্রীদের তো শতভাগ আবাসন, এটা বিশ্ববিদ্যালয়ের নৈতিক দায়িত্ব। কিন্তু এটা আমাদের খুব কষ্ট দেয়। আমাদের ছাত্রী বোনরা যখন
তাদের এই আবাসন সংকটের কারণে তাদের এভাবে হচ্ছে কষ্ট করতে হয়, সেটা আমাদের জন্য কষ্টের। আমরা নারীর ক্ষমতায়ন কথা বিভিন্ন ধরনের বাজওয়ার্ড বলে বিভিন্ন জায়গায় দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে, কিন্তু এই যে প্রকৃত ক্ষমতায়ন, তাদের যে অধিকার সুরক্ষা, সেটার অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই না। তা আমরা কমিটমেন্ট দিচ্ছি ইনশাআল্লাহ আমরা বিজয়ী হয়ে আসার পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের যারা বোনরা আছে তাদের এই আবাসন নিয়ে কোনো চিন্তাই করতে হবে না ইনশাআল্লাহ।